ও আসলে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। গধূলি আমাকে সব বলেছে আপনার কথা। সবই তো দেখলেন আপনি নিজের চোখে। তার উপরে গধূলির বাবাও নেই তো। আপনি কি সব বুঝে শুনে বলছেন যা বলছেন? বড় কোনো স্বপ্ন দেখতে সত্যি আমাদের খুব ভয় হয়। দেখুন, আমি এক্সকিউজ মি। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। মাফ করবেন, আমাকে আজকে উঠতে হবে, একটা জরুরি ফোন এসেছিল। চলুন। এটা কে খাবে? আমি যে কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম। থ্যাংক ইউ। আমার নাম মিতালি। আমার মনে থাকবে। আসি, চলে। আপুর সাথে খুব মানাবে, তাই না মা? দরজাটা বন্ধ করে দেখুন। আপনার লাঞ্চের প্রস্তাবটা উল্টো বুঝে আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি। আপনাকে ভুল বুঝে আপনার প্রতিষ্ঠান থেকে রিজাইন করেছি। কাল থেকে আপনার কল আমি রিসিভ করিনি। আজ আবার আপনাকে এভাবে এখানে ডেকে এনেছি। এই সব কিছুর জন্যই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যেমন কোনো ভূমিকা ছাড়াই আমাকে প্রস্তাবটা দিয়েছেন, সেরকম কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। এটা আমার পক্ষে সম্ভব না। ছায়ার মায়ার খেলা চলছে জীবন জোয়ার ভাটা, সরি। মাঝে ডুবো চরে হায়, কখনো জীবন থমকে দাঁড়ায়। আপু, আর একটু আগে আসতে পারলে না তুমি? কিরে, হাসছিস কেন? না, হাসছি না তো।
খবর আছে কিন্তু। কি খবর? কেউ একজন বলে গেছে তুমি যেন তার ফোনটা রিসিভ করো। কি বললি তুই? মিতালি, জি মা। তুমি ঘরে যাও তো, যাও। আসিফ সাহেব এসেছিলেন তোমাকে খুঁজতে। কি? তুমি নাকি ওনার ফোন ধরছো না, বলেন কি জরুরি কথা ওনার তোমাকে বলার আছে। আশ্চর্য, লোকটা তো দেখছি। তোমার সাথে কি তার যোগাযোগ হয়েছে ইতিমধ্যে? তার সাথে তোমার কি কোনো কথা হয়েছে? না, তেমন কিছু তো না। আমি অনুরোধ করায় একটু সময় বসেছিলেন, তারপর ফোন এলো, চলে গেলেন তাড়াতাড়ি করে। গধূলি তুমি তো বললে না ওনার সাথে তোমার যোগাযোগ হয়েছে কিনা। না, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি না। এদিকে তোমরা বলছো ভাইয়া মেয়েটিকে নিয়ে পার্কে গেছে, ওদিকে অফিসে বিষয়টা নিয়ে অন্যরকম শোনা যাচ্ছে। গদুলি নামের মেয়েটির পাশে যারা কাজ করে তাদের একজনের নাম হচ্ছে সুপ্রিয়া। সেও আমাকে বলল ভাইয়া গদুলিকে রুমে ডেকে নেওয়ার পরপরই মেয়েটি চাকরি থেকে রিজাইন দিয়েছে। তো তাতে তফাৎটা কি হয়েছে? তফাৎ হলো না, মেয়েটি ভাইয়ের সাথে পার্কে গেল। কোনো সম্পর্ক না থাকলে কেউ কারোর সাথে পার্কে যায়? তাহলে আবার চাকরি ছাড়লো কেন? মেয়েটা যা চাইছিল তা হয়তো হয়ে গেছে। চেয়েছিল মানে? দেখো, তুমি বা আমরা কিন্তু কেউই জানি না যে ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে পার্কে গিয়েছিল নাকি ওই মেয়েটা ভাইয়াকে নিয়ে পার্কে গিয়েছিল। জানি না। তাহলে মেয়েটা যা চাইছিল তা হয়ে গেছে, সেজন্য চাকরি ছেড়ে দিয়েছে। আর তুমিই তো বলছিলে অফিসের সবাই এটা নিয়ে কানাঘুষা করছিল। মেয়েটা আসলে এটাই চাইছিল, যেন ভাইয়া লজ্জায় পড়ে হলেও মেয়েটার ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু ভাইয়া কি অবুঝ? ভাইয়া অবুঝ হবে কেন? ভাইয়া সহজ সরল একজন ভালো মানুষ। শোন, একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। তুমি এখনো বুঝতে পারছো না? একটা সমস্যা পাহাড়ের মতন সেই পরিবারের সামনে দাঁড়াচ্ছে। ও, আমি তাহলে ভাইয়ের সাথে ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। না, তাতে ভাইয়াকে ছোট করা হবে না। তাহলে তাহলে যা করার তোমাকে আর আমাকে গোপনে গোপনে করতে হবে। তুমি শুধু ওই মেয়ের অ্যাড্রেসটা আমাকে জোগাড় করে দাও, ব্যাস। তুমি কি করতে চাও? আমি ওই মেয়েকে ভাইয়ার জীবন থেকে সরিয়ে দেব। কিন্তু ভাইয়া যদি ওই মেয়েটার সাথে ইনভলভ থাকে? ভাইয়া তো অলরেডি ইনভলভ। তাহলে তাহলে যে কি সেটা তোমরা কেউ বুঝবে না। কেউ না। কি হলো, কথা বলছো না কেন? ভাবছি একটা সহজ ব্যাপার তোমরা কেন কেউ বুঝতে পারছো না। মেয়েটা ভাইয়াকে সিঁড়ি বানিয়ে ওপরের দিকে উঠতে চাইছে, সেটা তো আমরা হতে দিতে পারি না, তাই না? তোমাদের অফিসের সামান্য একটা কর্মচারী এবারের বড় বউ হয়ে আসবে, এটা কি সম্ভব? ভাইয়া হয়তো মেয়েটার প্রতি দুর্বল হয়ে অন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি আমরা তো অন্ধ হতে পারি না। আমি আসলে বিষয়টা বুঝতেই পারছি না। আমার মনে হয় ভাইয়া যদি সত্যি সত্যি মেয়েটাকে পছন্দ করে থাকে। এই কথার একবারও উচ্চারণ করো না আশিক। তুমি শুধু মেয়েটার ঠিকানাটা আমাকে জোগাড় করে দাও, ব্যাস।
আসিফ, ফুপু কিছু বলবে? তোর কি হয়েছে আসিফ? না, কিছু হয়নি তো। কি হলো? এমন করে কি দেখছো? আমি আমার নিজের সন্তানকে কখনো বুকে আঁকড়ে ধরে রাখতে পারিনি, এটা সত্য। কিন্তু তোদেরকে যখন আমি বুকে আঁকড়ে ধরে রেখেছি, তখন একটিবারের মতো ভাবিনি তোরা আমার না। তুমি এসব কথা কেন বলছো ফুপু? আমার জীবন, আমার দুঃখ কষ্ট সব কিছু তোদের মাঝে আমি বিলীন করে দিয়েছি, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে এসবই যেন শুভঙ্করের ফাঁকি। ফুপু তুমি এসব কি বলছো? তোরা ভেবেছিস তোদের শ্বাস প্রশ্বাস আমি কিছুই বুঝি না? তোদের সাথে আমার নারীর টান নেই সত্যি, কিন্তু অন্তরের যে টান, তার কি কোনো মূল্য নেই? আমি যদি তোর ফুপু না হয়ে মা হতাম, তাহলে কি পারতে আমাকে না বলে? তোর কি হয়েছে? ফুপু তুমি তো জানো, প্রেম ভালোবাসা, কারোর সাথে সম্পর্কে জড়ানো, অ্যাফেয়ার, এগুলো আমার মনের মধ্যে কখনোই ছিল না। ইনফ্যাক্ট আমি এগুলো নিয়ে কখনো ভাবিনি। বিশ্বাস করো ফুপু, আমি নিজেও জানি না আমার মন যে কখন ওকে নিয়ে ভাবতে শুরু করলো। আমি চেষ্টা করেছি নিজেকে বোঝাতে যে না, এটা আমার জন্য না, এরকম স্বপ্ন দেখা আমার ঠিক হবে না, কিন্তু আমি মনকে বোঝাতে পারিনি। কিন্তু কি হলো, আমাকে তো খালি হাতেই ফিরতে হলো। শুধু শুধু নিজের মনের মধ্যে একটা কষ্ট জন্ম দিলাম। কষ্ট? হ্যাঁ, আমাকে অ্যাকসেপ্ট করা গোধূলির পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? এর উত্তরটা আমি কি করে জানবো? কেন সে তোকে এত কষ্ট দিচ্ছে, আমি তো সেটা জানবই। না ফুপু, না, গোধূলি আমাকে কোনো কষ্ট দেয়নি। কষ্ট আমার নিজের মন আমার ভেতরে জন্ম দিয়েছে। প্রস্তাবটা করার আগে আমারই চিন্তা ভাবনা করা উচিত ছিল যে ওর পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। আগপিঠ চিন্তা না করে হঠাৎ করে এভাবে বিয়ের প্রস্তাব করাটা আমার একদম উচিত হয়নি। হয়েছে কি হয়নি সে তর্কে আমি যাব না। আমি ওই বাড়িতে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবই। না প্লিজ ফুপু, তুমি এমন কিছুই করবে না। এতে করে ওকেও ছোট করা হবে, আমাকেও। সেটা আমি বুঝবো। ফর গড সেক প্লিজ, তুমি এমন কিছুই করো না। প্লিজ।
গধূলি আমার কথাগুলো একটু ভেবে দেখেছিস? ভেবেছি মা, অনেক ভেবেছি। নিশ্চয়ই আমি অন্যায় কিছু বলিনি। না, তুমি ঠিকই বলেছ। আমি জানতাম তুই আমাদের অবস্থাটা বুঝবি, জানতাম। সত্যি সত্যি যদি এটা হয়ে যায় তাহলে তোদের দুই বোনকে নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোমার কি তাই মনে হয় মা? হ্যাঁ রে, এত বড় ঘর, পরিবার। আমার কিন্তু মা উল্টোটা মনে হয়। কিরকম? এটা তো বড় লোকের একটা খেয়ালও হতে পারে না। আমরা গরিব, তাই হয়তো সে আমাদের ভেতরের লোকটা মাপতে চাইছে। কি সব বাজে কথা বলছিস? হ্যাঁ মা, আমার আমার সেরকমই মনে হচ্ছে। এটা তো তার একটা সাময়িক মোহ হতে পারে। তাকে দেখে আমার সেরকম মনে হয়নি। এত বড় একটা মানুষ, অথচ তার মধ্যে কোনোই অহংকার নেই। বাইরে থেকে হয়তো এরকম মনে হয় মা। একটা মানুষকে এভাবে বিচার করা যায় না। আর তাছাড়া কি? আমার আমার নিজেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। শুধুমাত্র লোকটা অনেক বড় লোক, অনেক বিষয় সম্পত্তির মালিক, সেই জন্য আমাকে এক কথায় রাজি হয়ে যেতে হবে? এই কয়েকটা দিন একটু সময় বের করো না। কদিন হলো খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কদিন ধরে আমিও সেটা ভাবছিলাম। দেখি। আশিক, আমি কি একটু ভিতরে আসতে পারি? জি ফুপু, এসো। ফুপু বসো না। না রে, বসবো না। তোর কাছে একটা বিষয় জানতে এলাম। কি বিষয় ফুপু? আচ্ছা, তোর অফিসে চাকরি করে গধূলি মেয়েটা কে? কেন ফুপু? মেয়েটার সাথে আমি একটু দেখা করতে চাই, কিন্তু আসিফ যেন না জানে। তুই কি বাইরে কোথাও আমার সাথে ওকে একটু দেখা করে দিতে পারিস? ফুপু, ও তো চাকরি ছেড়ে দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু তার সাথে তোমার কি দরকার? আছে, একটা দরকার আছে। আচ্ছা, তুই ওর বাসার ঠিকানাটা একটু জোগাড় করে দে না বাবা। ফুপু, বাসার ঠিকানা আমি কোথায় পাবো? কেন? তোদের অফিসে চাকরি করেছে যখন, তখন অফিসে নিশ্চয়ই ওর বাসার ঠিকানাটা আছে। হ্যাঁ, থাকতে পারে। একটু ঠিকানাটা আমাকে এনে দিস না বাবা। আর ব্যাপারটা আসিফ যেন কিছুতেই না জানতে পারে। আচ্ছা, ঠিক আছে। কিছু বুঝলে না তো। বিষয়টা তুমি আর আমি যেরকম ভাবছি আসলে তার চেয়েও বেশি জটিল। নাহলে ফুপু আম্মা কেন এসে গধূলির বাড়ির ঠিকানা চাইবেন? হ্যাঁ, একটু তো খোঁজ খবর করতে হয়। খোঁজ খবর আমি করব। তুমি কিন্তু গধূলির বাড়ির ঠিকানা জোগাড় করে আগে আমাকে দেবে। তোমাকে? হ্যাঁ, কারণ ফুপু আম্মার আগে আমি গধূলির কাছে পৌঁছতে চাই। দেখো, আবার কোনো ঝামেলা টামেলা বাঁধিয়ে দিও না। ঝামেলা কেন বাঁধাবো? আমি তো ঝামেলা ক্লিয়ার করব।
আমি বাবা তোমাকে আসতে বলেছি, তোমার কাছে আসলে কিছু কথা জানার আছে আমার। কি কথা খালাম্মা? আসিফ তো শুনেছি তোমার অনেক দিনের বন্ধু। জি ওর বাড়িতে তোমার যাতায়াত আছে? হ্যাঁ, তা আছে। ওর বাড়িতে কে কে আছে? হঠাৎ আপনি এসব কেন জানতে চাচ্ছেন খালাম্মা? সেটা না হয় পরেই বলছি, আগে তুমি বলো না ওদের বাড়িতে কে কে আছেন। ওর বাবা মা নেই, এক ফুপু আছেন, উনি দেখাশোনা করেন। ভাই বোন? 4 ভাই 3 বোন। আসিফ ভাইদের মধ্যে বড়, তবে ওর বড় একজন বোন আছে। ভাইয়েরা কেউ কি এখনো বিয়ে শাদী করেনি? মেজোটা সেজোটা করেছে। ও, তা আসিফ সাহেব বড় অথচ তিনি এখনো? খালাম্মা, বিষয়টা কি আমাকে একটু বলবেন? আসিফ সাহেব গধূলিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। গধূলি এসব কি শুনছি? খালাম্মা বলে আসিফ নাকি তোমাকে, আসিফ হঠাৎ এমন একটা প্রস্তাব কেন তোমাকে দিল? সেটা আমি কি করে বলবো? আসিফকে আমি জানি গধূলি। জানো মানে কি? কোনো কারণ ছাড়া এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ কিন্তু আসিফ না। তুমি কি আমাকে বলবে এমন কি ঘটেছে যে আসিফ হুট করে জীবনের এমন একটা চরম সিদ্ধান্ত নিল? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? যাও তোমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, সেটা তো যাবই, কিন্তু তোমার দিকের কথাটা তো আমার জানা দরকার। আমার দিক থেকে কোনো কথা নেই। সত্যি কি নেই? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? গধূলি, আসিফ আমার অনেক পুরনো বন্ধু। ওর স্বভাব চরিত্র সবকিছু আমার জানা। আমার কাছে তো ব্যাপারটা এখন অন্যরকম মনে হচ্ছে। কিরকম মনে হচ্ছে? আসিফের এই প্রস্তাবের পেছনে তোমার কোনো হাত নেই তো? হোয়াট ডু ইউ মিন? আসিফ অনেক ধনী, অনেক সম্পত্তির মালিক। পাত্র হিসাবে সে যথেষ্টই লোভনীয়। তুমি কি তার সাথে এমন কোনো আচরণ করেছো যে সে তোমার প্রতি? জাস্ট শাট আপ। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, পারছি। আমি বুঝে শুনেই সবকিছু বলছি। কারণ আর কেউ না জানুক, আমি তো অন্তত জানি 2 দিন আগেও আসিফের মনে এই ধরনের কোনো ভাবনা ছিল না। তুমি এখন যাও এখান থেকে, যাও যাও বলছি। যাচ্ছি। আমি জানি আসিফের কাছ থেকে আমি সবকিছু জানতে পারবো, তবে কাজটা তুমি ভালো করনি, একদম না। উফ, মানুষটা আমাকে একেবারে অপমানের শেষ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। বিষয়টাকে আপনি পার্সোনালাইজ করছেন কেন? পার্সোনালি হয়ে গেছে তাই? না, এটা পার্সোনালি কিছু হয়নি, এটা পুরোপুরি অফিসিয়াল একটা ব্যাপার। দেখুন, আমাদের চিটাগং অফিসে একজন দক্ষ লোক দরকার, সেই কারণেই আপনাকে সেখানে পাঠানো হচ্ছে। অফিসিয়াল ডিসিশন না স্যার, এটা অফিসিয়াল সিদ্ধান্ত নয়। আর যদি তাই হতো তাহলে সেটা তুমি বোর্ড মিটিংয়ে তুলতে, কিন্তু সিদ্ধান্তটা তুমি একা একাই নিয়েছো। হ্যাঁ, সিদ্ধান্ত আমি একাই নিয়েছি, অফিসের প্রয়োজনেই নিয়েছি।
কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। মানে অফিসিয়াল সিদ্ধান্ত আপনি মানবেন না? সরি, এটা তোমাকে পাল্টাতে হবে। তুমি অন্য কাউকে চিটাগং পাঠাও। দুলাভাই, অন্য কাউকে দিয়ে যদি কাজটা হতো তাহলে আমি অন্য কাউকে পাঠাতাম, আপনাকে পাঠানোর ডিসিশনটা নিতাম না। বিলিভ মি দুলাভাই, ওখানে সত্যি আপনাকে খুবই প্রয়োজন। আচ্ছা আসিফ, তুমি আমাকে সত্যি সত্যি একটা কথা বলবে? কি কথা? তুমি কি আমাকে ভয় পাও? ভয়? হ্যাঁ, ভয়। তুমি খুব ভালো করে জানো যে এই কোম্পানিতে আর কেউ নেই যে তোমাকে প্রশ্ন করতে পারে, এমনকি তোমার দুই ভাইও না। আপনার কথাটা আমি বুঝতে পারিনি। তবে এটা তো বুঝতে পারো যে অফিসের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আর সেটা নষ্ট করেছো তুমি। গধুলি নামের মেয়েটা চাকরি ছেড়ে কেন চলে গেছে আসিফ? অফিসের সবাই এটা নিয়ে জঘন্য সব কথা বলছে, তোমাকে জড়িয়ে। আপনি আমার দুলাভাই, তা না হলে আর সেই কারণেই তুমি আমাকে সরিয়ে দিতে চাইছো, তাই না আসিফ? আপনি এখন আসুন। বিষয়টা একটা ফয়সালা না করে তো আমি যাবো না। এটার ফয়সালা একটাই, এটা একটা অফিসিয়াল ডিসিশন, এবং সেই অফিসিয়াল ডিসিশনটা আপনাকে পালন করতেই হবে। এটা আমি কখনো করব না। তাহলে আপনার একটা কাজই করার আছে। রিজাইন। ফুপু আম্মা কি বাইরে কোথাও যাচ্ছেন? হ্যাঁ বৌমা, ও, কোথায় যাচ্ছেন? আমার এক বান্ধবীর বাড়ি, একটু দরকার আছে। ফুপু আম্মার কোনো বান্ধবী আছে এ কথা তো জীবনেও শুনিনি। নিশ্চয়ই কোনো বিষয় আছে। তুমি কি কিছু বলতে এসেছো বৌমা? জি ফুপু আম্মা, বলো। বলছিলাম আশিক কি আপনাকে ওই গধূলি মেয়েটার ঠিকানা জানিয়েছে? ও না তো বৌমা, এখনো কোনো ঠিকানা দেয়নি। ফুপু আম্মা, ঠিকানাটা আপনার আসলে কেন দরকার? আছে, একটু দরকার আছে। তার মানে আমি যা শুনেছি আপনিও কি সেটা শুনেছেন? তুমি কি শুনেছো আমি তো জানি না বৌমা। ওই গধূলি মেয়েটা নাকি অফিসে বড় ভাইয়ের নামে কি সব আজে বাজে কথা ছড়াচ্ছে। ভেতরে ভেতরে আমার এমন রাগ হচ্ছে না ফুপু আম্মা ওই মেয়েটার উপরে। একবার যদি ওকে হাতের কাছে পেতাম, এমন শিক্ষা দিতাম। ফুপু আম্মাও কি এই কারণে ওর ঠিকানাটা চাইছেন? যতই চেষ্টা করো বৌমা, আমার কাছ থেকে তুমি আসল কথাটা কিছুতেই বের করতে পারবে না। কি ভাবছেন ফুপু আম্মা? হ্যাঁ, না ভাবছিলাম ওকে কি ধরনের শিক্ষা দেওয়া যেতে পারে। সেটা ফুপু আম্মা আপনি আমার হাতে ছেড়ে দিন। একবার খালি আপনি চলুন না ওর সামনে আমার সাথে। তাহলে কি ফুপু আম্মা আশিককে ফোন করব? কেন? আশিককে কেন ফোন করবে? আশিকের কাছ থেকে ঠিকানা বের করে চলুন দুজন মিলে একসাথে যাই ওই মেয়ের কাছে। আজ যে হবে না বৌমা, আজ আমার বান্ধবীর বাসায় অবশ্যই যেতে হবে। কাল কাল কিন্তু আমরা দুজনে একসঙ্গে যাব। আজ যেতে পারলে ভালো হতো না ফুপু আম্মা? কাল বৌমা, কাল ওই মেয়েটাকে কিন্তু কঠিন একটা শাস্তি দিতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আজকে যাই। আচ্ছা শুনো, প্ল্যানটা কিন্তু ঠিক মতো করতে হবে। দেখ আসিফ, আমি তো তোকে ভালো করে চিনি। তুই নিশ্চয়ই এমন কিছু করবি না যাতে তুই বা তোর পরিবার কারো কাছে ছোট হয়। আসলে গধূলি তোকে আজকে এই অবস্থানে দাঁড় করিয়েছে, তাই না?
দেখ, দোষটা আসলে আমারই। আমি বুঝতে পারিনি যে ও এমন একটা কাজ করবে। বুঝলে আমি হয়তো কখনোই তোর এখানে নিয়ে আসতাম না ওকে। এইসব ফ্যামিলির মেয়েদের এই একটা দোষ, এরা লোকটাকে কখনোই সামাল দিতে পারে না। যাক, তুই ভালোই করেছিস ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়ে। এরপর আবার কি করতো কে জানে। কি বলছিস তুই এসব? শুনেছি, সব শুনেছি আমি। ভুল, তুই ভুল শুনেছিস। ভুল? হ্যাঁ, ভুল। জামান, যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। এখানে গোথুলির কোনো হাত নেই। তুই আমার কাছে শেষ করতে দে। গোধূলি কোনো লোভ করেনি, লোভ হয়েছিল আমার, গোধূলির ভালোবাসা পাবার লোভ। আমি এখন বুঝতে পারছি আমার কারণে এই নিরপরাধ মেয়েটা একটা মারাত্মক অসম্মানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তুই যা বললি, জামান, আমি গোথুলিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব করেছি। আমি, এখানে গোথুলির কোনো ভূমিকা নেই। আর তুই বলি না যে এসব ফ্যামিলির মেয়েদের একটাই প্রবলেম, যে এরা লোক সামলাতে পারে না। গোথুলির কোনো লোক নেই জামান। থাকলে পরে আমার বিয়ের প্রপোজালটা ও কখনো ফিরে দিত না। আর চাকরি থেকে ওকে আমি সরাইনি। আমার কাছ থেকে এরকম একটা প্রপোজাল পাওয়ার পর এখানে আর চাকরি করা সম্ভব না। এই কারণে ও নিজে থেকেই সরে গেছে। আরে না, আমি তো যা বলার তা সোজাসুজি বলে দিয়েছি। এসব জটিলতার মধ্যে আমি নেই। তোমরা যা বোঝো ভালো বোঝো। আচ্ছা, আমি পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? আচ্ছা, শরীর খারাপ করেনি? রিজাইন দিয়ে দাও। রিজাইন মানে? তোমার ভাই তো এটাই চাচ্ছিল। আমি তোমার কথা বুঝতে পারছি না। আসছি এটা চাইছিল মানে? আমি চিটাগাং যেতে রাজি নই, তাই বললো আমি যেন রিজাইন দিই। এই সামান্য কারণে রিজাইন করতে বললো? এটা তো উছিলা। ওই যে মেয়েটা গোধূলি, ওই মেয়েটাকে নিয়ে আর তোমার ভাইকে নিয়ে অফিসে তো রমনামা গল্প চলছে। আমি আসিফকে এই বিষয়ে কথা বলতে এসে একদম উত্তেজনায় ফেটে পড়লো। আর তাই দেখে তুমি একেবারে রিজাইন দিয়ে চলে এলে? এছাড়া কি করার ছিল আমার? কেন থাকবে না? এই কোম্পানিটা কি শুধু আসিফের একার সম্পত্তি? আমি মিতা, তোমার ওয়াইফ। আমি ওই কোম্পানিরই আসিফের মতো সমান মালিক। সেটা তোমার ভাইকে কে বোঝাবে? হ্যাঁ, আমি বোঝাবো। আজ আসুক বাড়িতে, আজ আমি একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো।